আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তার পর্ব শেষ করে টুকিটাকি কিছু কাজ জমে গিয়েছে, যেগুলোকে খুব প্রয়োজন করে নেওয়া, সেগুলো করে নিচ্ছি। অয়েল জার আর মশলা জারগুলা উপর দিয়ে বেশ তেল চিটচিটা ভাব হয়ে গিয়েছে। তো সব সময় ডিপ ক্লিন করা হয় না। যেদিন যে মশলাটা শেষ হয় সেই কোটাটা ভালোভাবে ধুয়ে ভিতর সহ তারপর আবার নতুন করে রিফিল করি। তবে মাঝে মধ্যে এভাবে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে উপর দিয়ে তেল চিটচিটা ভাব যে পড়ে থাকে সেটা ভালোভাবে ধুয়ে নিই। যেহেতু চুলার পাশে এই জারগুলো সব সময় থাকে, তো তেল চিটচিটা ভাবটা অনেক বেশি পড়ে থাকে উপর দিয়ে। তো কিছুদিন পর পর এভাবে ধুয়ে নিতে হয়, না হয় দেখা যায় ব্যবহার করতে গেলে হাত থেকে টুস করে পড়ে যায়। তবে অয়েল জারগুলো ধোয়ার সময় একটু সতর্কতার সাথে ধুতে হবে, না হয় যদি কোনো ক্রমে ভিতরে পানি ঢুকে যায়, যেহেতু ভিতরে তেল আছে, ফ্রাই প্যানে যখন চুলাতে তেল দেওয়া হবে তখন যদি পানি সহকারে তেলের মধ্যে থাকে, তো তেল দিলে একটা ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে, তখন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আজকের ভিডিওতে টুকটাক কাজগুলো করে নিতে নিতে বেশ কয়েকজন আপুর প্রশ্নের উত্তর দিব। তার আগে একটা আমার ভালো লাগার কমেন্ট পড়ে নিই। আমার গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন। আপু প্রথমবার আমার ভিডিও দেখেছেন, তো আপু অনেক কিছুই লিখেছেন। আপু লিখেছেন, আপু আগে আমার মম হীরা আপুর ভিডিও অনেক বেশি ভালো লাগতো, বাট আজ থেকে আপনিও আমার ভালো লাগার লিস্টে যোগ হয়েছেন। আমি আয়েশা জামান, ঢাকা থেকে বলছি। আয়েশা আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। আসলে অজানা অচেনা একটা পথে এসে এভাবে যে আপনাদের ভালোবাসা পাবো সেটা কখনোই কল্পনা করিনি। আপনাদের সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা না পেলে এই পথে টিকে থাকা সম্ভব না। আপনাদের ভালো লাগাকে সাথে নিয়ে আমি সামনের পথে এগিয়ে যেতে চাই। আমি বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি যে আমাকে ভিডিও কে বানিয়ে দেয় বা আমাকে এডিট কে করে দেয়। আসলে আমি নিজের ভিডিও নিজে তৈরি করি এবং এডিটও নিজে করে থাকি। সব কিছু নিজেই শখের বসে করি এবং নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা আরও জানতে চেয়েছেন আমার কয় ছেলে মেয়ে। আমার এক মেয়ে, দুই ছেলে। আমার মেয়ে বড় আর ছেলে দুজন ছোট। এদিকে কিচেনে টুকিটাকি কাজগুলো করে নিতে নিতে সবাই যে যার মতো সকালে নাস্তা করে বেরিয়ে পড়েছে। এরপর বিছানাগুলো খালি হয়ে যাওয়ার পর সবগুলো গুছিয়ে নিয়েছি। বাবুকে সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে তারপর শুয়ে দিয়ে ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি। চারিদিকে যেহেতু ডেঙ্গু মশার ছড়াছড়ি সব দিকে শোনা যাচ্ছে, তো বারান্দায় যেহেতু কয়েকটা গাছ আছে, তো ভীষণ ভয় কাজ করছে। সারাক্ষণ বাবুকে মশারি দিয়ে রাখি, সেই সাথে এদিকে থাই গ্লাসটা তেমন একটা খোলা হয় না, সকালবেলা কিছুক্ষণ খোলা রেখে আবারও বন্ধ করে দেই। প্রতিদিন দেখা যায় রেগুলার কাজগুলোর পাশাপাশি দু একটা বাড়তি কাজ করে নিতে হয়, না হয় দেখা যায় সবগুলা কাজ একসাথে জমা হয়ে যায়, তখন অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিচেনের পাপুসটা আর ছোট ছোট যে জায়গায় টাওয়াল ছিল সবগুলো ধুয়ে দিয়েছি গতকালকে, তো এগুলো শুকিয়ে যাওয়ার পর আবার সেট করে নিয়েছি। আমি যেদিন ক্যামেরাটা অন করি সেদিন যা যা কাজ করি তার উপরে ছোট্ট একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। তো গতকালকে ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করেছিলাম আর কার্পেট তুলে ফেলেছিলাম। সেন্টার টেবিলের রানার একদম পুরো ঘরটা এলোমেলো করে ফেলেছি। তবে আগে দেখা যেত যে কোনো ডিপ ক্লিনের কাজ শুরু করলে 3-4 ঘন্টা সময় নিয়ে ইচ্ছা মতন ডিপ ক্লিন করে পুরোটা শেষ করে একদম বের হতাম। এখন আর সেটা সম্ভব হয় না। ছোটো বাবু নিয়ে আসলে ডিপ ক্লিনের কাজ ধরা কোনো মতেই সম্ভব না, অনেকটা সময় প্রয়োজন যেহেতু ডিপ ক্লিনের কাজে। তো গতকালকে অর্ধেকটা করেছিলাম, বেশ অর্ধেক করে ফেলেছি। তো আজকে কিছুটা বাকি আছে, ওগুলা করে নিচ্ছি। কার্পেটটা বিছিয়ে দিয়েছি আর এই কাজে বরাবরই আমাকে সিয়াম হেল্প করে। ও সবসময় এটা বিছানোর কাজে আমার পাশে থাকে। গতকাল টিভিটা আর ক্লিন করতে পারিনি, সময় স্বল্পতার কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো ওটাও আজকে ক্লিন করে নিচ্ছি। আমি আসলে কোনো কাজ প্ল্যান করি না। যেদিন দেখা যায় প্ল্যান করে রাখি যে কাল এটা করব, সেটা কিন্তু আর কখনোই করা হয় না। তো গতকালকে চুপা ঝাড়তে গিয়ে দেখি উপরে বেশ চুল জমে আছে এবং ধুলাবালি জমে আছে টিভি ক্যাবিনেটের মধ্যে, আর লাইট ফ্যানগুলোতেও বেশ ধুলা জমে আছে। আর এই সিজনে তো ধুলাবালির কোনো শেষ নেই, কিছুদিন পর পর লাইট ফ্যানগুলোও মুছে নিতে হয়। তো সাথে সাথে একদম ডিপ ক্লিনার কাজ করে ফেলেছি। তো যতটুকু পেরেছি আর কি, বাকিটা আজকে করে নিয়েছি।
সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন তো তারা অনেক বেশি ব্যস্ত থাকে, সময় তেমন একটা পায় না, বাসায় তেমন একটা থাকে না। তবে সপ্তাহে 2 দিন তারা বাসায় থাকে, আর তারা যেদিন বাসায় থাকে সেদিন কিছুক্ষণ পর পর এটা সেটা খেতে চায় বাচ্চা মানুষ। তো তাদের জন্য এক্সট্রা কিছু এনে রাখি, এভাবে ছোট ছোট ইউ বিস্কুটগুলো তারা অনেক বেশি পছন্দ করে। তবে এগুলো কিছুদিন খাবে, এরপর আবার অন্য একটাতে ধরবে। আগে দেখা যেত ওরিওটা বেশি পছন্দ করতো, ওটা আর এখন পছন্দ করে না। এখন ইউটা নিয়ে এসেছে, আর এভাবে প্যাকেট থেকে নিয়ে আমি ছোট ছোট বয়ামে করে এভাবে রেখে দিই, আর ওরা নিজেরা নিয়ে নিজেরা খেতে পারে, আমাকে আর উঠে দিতে হয় না। যেহেতু ছুটির দিন ওরা বাসায় থাকবে, আর সেই সাথে সোহার একটু ঠান্ডা লেগেছে, ও খাওয়া দাওয়া তেমন একটা করতে পারছে না। তো ভাবছি একটা পুডিং বানিয়ে রেখে দিই, ওরা ওটা যখন মন চাইবে খেয়ে নেবে। আর বাসার সবাই পুডিংটা অনেক বেশি পছন্দ করে, সোহা সিয়ামের তো অনেক বেশি পছন্দের, আর এটা তৈরি করতে আমার কাছে খুব সহজ মনে হয়। তো প্রায় সময় এই পুডিংটা বানিয়ে এভাবে রেখে দিই, ওরা নিয়ে নিয়ে খেতে পারে। এখানে 5টা ডিম দিয়ে পুডিং তৈরি করছি, অনেক সময় 4টা দিয়ে করি, অনেক সময় 3টা দিয়ে করি, যখন যেরকম করতে ভালো লাগে আর কি। তো এখানে তরল দুধ জল করে নিয়েছি, 1 কাপ করে ফেলেছি, আর 5টা ডিম দিয়ে তৈরি করব। এখানে 5টা ডিম নিয়েছি, সে সাথে 1 কাপের কম চিনি দিয়েছি, আগে থেকে ক্যারামেলটা তৈরি করে রেখে দিয়েছি, একটু লবণ আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে বসিয়ে দিব আর কি। সব উপকরণের পরিমাণ ঠিকঠাক হলে মিষ্টি খাবারের মধ্যে সবচেয়ে সহজ এবং সুস্বাদু আইটেমের মধ্যে এই পুডিংটা আমার কাছে বেস্ট মনে হয়। আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন, আর আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিচে একটা স্ট্যান্ড দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে রেখে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পুডিংটা পারফেক্ট হয়ে যাচ্ছে। তো আমি আধা ঘন্টা পরে এসে চেক করে দেখলাম একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি, এরপর নামিয়ে নিয়েছি, নামিয়ে তারপর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। পুডিংটা ফ্রিজ থেকে বের করতে দেখে সিয়াম দৌড়ে চলে এসেছে, ওর তো পুডিং ভীষণ পছন্দের। তো ওকে 1 পিস দিয়ে দিচ্ছি, বাকিটা ফ্রিজে রেখে দিব। তো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তো এখনও বেশি ঠান্ডা হয়নি। আর এখন যেহেতু একটু ঠান্ডার সমস্যা হচ্ছে সব ঘরে ঘরে, তো ঠান্ডাটা একটু ওদের কম দেওয়ার চেষ্টা করছি। টুকিটাকি কাজগুলা করে নেওয়ার ফাঁকে ফাঁকে পুডিংটা তৈরি করে রেখেছি, আর এদিকে ততক্ষণে বাস্কেটটা শুকিয়ে যাওয়ার পর অয়েল জারগুলো আবার রেখে দিচ্ছি জায়গা মতন, এরপর রান্নাবান্নাগুলো শুরু করে দিব। মুগ ডালগুলা বেশ অনেক দিন হয়ে গিয়েছে, তো খেতে খেতে যা বাকি আছে সবগুলা আজকে একেবারে টেলে নিচ্ছি। তো কিছুটা পরিমাণ ভাবছি মুরগি দিয়ে রান্না করব, আর কিছুটা পরিমাণ রেখে দিব। তো এভাবে টেলে রেখে দিলে আর পোকা আসার সম্ভাবনা নেই। এমনিতেও মুগ ডালগুলো আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে এনেছি, পোকা তেমন একটা আসেনি। তো এগুলো বেশ অনেক দিন হয়ে গিয়েছে। আমি দেখা যায় সব ধরনের ডাল মোটামুটি যেগুলা মাঝে মধ্যে খাওয়া হয় সেগুলা নর্মাল ফ্রিজে রেখে থাকি, শুধুমাত্র মসুরের ডালটা নিচে রেখে থাকি। তো এখন অর্ধেকটা রান্না করব, বাকি অর্ধেকটা নিচে রেখে দিব, আর ফ্রিজে রাখবো না। আর এদিকে যা যা রান্না করব সবগুলা কেটে নিয়েছি, আর বরবটি দিয়ে একটা আলু দিয়ে ভাজি করব, সাথে মুরগি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। রান্না করতে এসে দেখি রসুন বাটা শেষ হয়ে গিয়েছে। তো ডিপ ফ্রিজে রসুন ছিলা ছিল, তো ওগুলো নামিয়ে নিয়েছি, ওগুলো ব্লেন্ড করে নিব। তবে আদা বাটাটা আগে থেকে আছে। আমার গত ভিডিওতে এক আপু জানতে চেয়েছিলেন, উনি রিকোয়েস্ট করেছিলেন যেন আমি এই প্রশ্নের উত্তরটা যেন একটু দিই। তো আপু জানতে চেয়েছিলেন আমার ফ্রাই প্যানগুলো কীভাবে এত চকচকে ঝকঝকে এত সুন্দর আছে, যেন একটু বলি।
আমি যে কোনো রান্না করে নেওয়ার পরে হাঁড়ি পাতিল বা ফ্রাই প্যান যেটাতে রান্না করি না কেন খালি হওয়ার সাথে সাথে সাবান দিয়ে ধুয়ে ফেলি, জমিয়ে রাখি না যে কিছুক্ষণ পর ধুয়ে নিব। এতে করে হয় কি যে একটা হলুদের দাগ পড়ে, সেটা আর পড়ে না। তো যে কোনো হাঁড়ি পাতিল সুন্দর থাকে সাথে সাথে ধুয়ে নিলে। যে কোনো রান্না বা আইটেম প্রতিদিন একই নিয়মে একইভাবে খেতে ভালো লাগে না। তো মুরগিটা তো বেশিরভাগ সময় খাওয়া হয়, ভুনা খাওয়া হয় বা আলু দিয়ে ঝোল খাওয়া হয়, বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হয়। তো আজকে একটু ভেজে মুগ ডাল দিয়ে রান্নাটা করছি, আর লবণ হলুদ দিয়ে মুরগিটা এভাবে বাছতে দিয়ে রসুনটাও ব্লেন্ড করে নিয়েছি। মুরগিটা এপাশ ওপাশ একটু লাল লাল করে ভেজে নিব। রসুনগুলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার আলাদা আলাদা বক্সে নিয়ে নিব। একটা বক্স নর্মাল ফ্রিজে রাখবো, বাকিগুলা ডিপ ফ্রিজে রেখে দিব। তো যেটা প্রতিদিন ব্যবহার করব সেটা নর্মালে রাখবো, আর সেটা শেষ হয়ে গেলে এভাবে আরেকটা বক্স নামিয়ে নিব। সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার রান্নাটা শেষ করছি। তো এখানে একদিকে ভাজি করে নিব, আর এদিকে মুরগিটাও রান্না করে নিব। এর আগেবার রান্না করে ফেলেছি। তো দুদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তবে মুরগির মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করছি। এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ ভাজতে দিয়ে ততক্ষণে ভাজিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নেওয়ার পর তারপর আলু আর বরবটিগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিব, আর এই কয়েকটা উপকরণ দিয়ে ভাজিটা করে নিব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে জিরা বাটা দিয়ে দিব 1 চা চামচ। আর এই কয়টা উপকরণ একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিব, যেন আদা রসুনের একটা স্মেল আছে ওটা যেন চলে যায়। এগুলো বাছতে বাছতে ততক্ষণ এই দিক থেকে ভাজিটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, না হয় নিচে লেগে যাবে আর ওটা হয়ে যাবে। একসাথে দুটো রান্না একটু কঠিন, যাই হোক এভাবে করতে আমার ভালো লাগে, আর সব সময় এভাবে করে থাকি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। সেই সাথে গরম মশলা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, যেহেতু আস্ত গরম মশলা ব্যবহার করিনি। আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছি। মাংসের সাথে সাথে মুগ ডালগুলা পানি সহকারে দিয়ে দিচ্ছি, যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মুরগির মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিব। আর রান্না শেষে কয়েকটা কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপর রান্নাটা শেষ করব। এদিক থেকে বাজিটা হয়ে গিয়েছে, ওটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি, আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।